জয় ভীম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে একটি বিশেষ কথা আপনাদের সামনে তুলে ধরবো এবং বিশেষ একটি বার্তা আমি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছবো। আমি পূর্ণিমা তপাদার, রিসরায় আমার অফিস থেকে আমি লাইভ করছি। তো একটি ঘটনা, একটি সত্য বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, এই যে একটা স্টিকার ফটো রেখেছি আমার লাইভে, এখানে কারা কারা আছেন অনেকেই হয়তো চেনেন, বা যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলছি। আমার বাহাত থেকে শুরু করি। উনি হচ্ছেন চন্দ্রকান্তিকালজি, আমার হাজব্যান্ড। মাঝখানে মিডলে দাঁড়িয়ে আছেন সন্তোষ রয়জি, আমার ফ্যামিলির ওয়েল উইশার, আমাদের পরিবারের একজন স্বচ্ছ একজন বন্ধু হিসাবে বলতে পারেন, আমাদের পরিবারের বন্ধু হিসাবে। এবং পাশে আমি। আপনারা তো বলবেন আজকে এই ফটোটা দিয়ে আপনাদের সামনে কি কথা বলবো অনেক কথা। আপনাদের কিছু জানার প্রয়োজন আছে আর কিছু অজানা কথা তুলে ধরবো। এই সন্তোষ রয় দাদার সাথে আমার পরিচয় প্রায় 2017। হ্যাঁ, ওই 2017, যেই 2017 কৃষ্ণনগরের এক বদমাস মহিলার সাথে পরিচয়। ঠিক সেই মুহূর্তেই এই সন্তোষ রয় দাদার সাথে আমার পরিচয়। যে ব্যক্তি ওই কৃষ্ণনগরের ওই বদমাস মহিলার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন, অবশ্য প্রথমে তিনিও বুঝতে পারেননি তার চেহারাটা, সেই ব্যক্তিই কিন্তু আমাকে এই সন্তোষ দাদার সাথে পরিচয়টা করিয়ে দেন। ঠিক সেম ওনার সাথেও ফোনে আমার কথা হয়, আলাপ হয়, সেম ঘটনা। কিন্তু তারপরে 2017-র পর 2018, কেন পরিচয়টা একটু না বললে আপনারা বলবেন যে কে কি ব্যাপার, বা মুম্বাইয়ের পরিচয় কি না এরকম। না, ইনি বাংলার মানুষ, ঠিক আছে, ইনি বাংলার মানুষ। তো 2018-তে আপনারা জানেন যে আমার মাকে আমি হসপিটালে দেখতে আসি, মেডিকেল কলেজে। তো সেই সময় সেই দাদা এনাকে পাঠান, সন্তোষ দাকে পাঠান যে আমার মাকে দেখতে এবং মা কেমন আছেন সেটা জানতে এবং আমার পাশে দাঁড়াতে। যথারীতি দাদা আসেন, দাদা এসে মাকে দেখেন, ডক্টরের সাথে কথা বলেন এবং আমাকে জিজ্ঞাসা করেন যে আমার কিছু লাগবে কিনা, মানে ওই সময় পয়সা করি বা কিছু এরকম ব্যাপার, এগুলো সব দাদা জিজ্ঞাসা করেন। তো যাই হোক, এইভাবে পাশে উনি দাঁড়ান। প্রথম দেখা হয় দাদার সাথে আমার মেডিকেল কলেজে। তো সেইখান থেকে তারপরে তো আপনারা অনেকেই জানেন 2018-তে মা গত হয়ে গেলেন। তারপর এই দাদাও মায়ের মানে কাজের সময় এসছিলেন আমার বাড়িতে, সেই ফটো আপনারা দেখেছেন। তারপর বহুবার দাদা আমার বাড়িতে এসছেন, আমার অফিস উদ্ঘাটনে এসছেন, বা ভালো মন্দ বিষয়ে আমার বাড়িতে এসছেন, বা আমার পরিবারের ভালো মন্দ ব্যাপারে উনি রয়েছেন। সেই থেকে সম্পর্কটা আমাদের একটা শুভাকাঙ্ক্ষী পারিবারিক একটা সম্পর্ক হয়ে গেছে। দেখুন, ভালো মানুষদের আমি কাছে রাখি, আর যারা স্বার্থান্বেষী খারাপ মানুষ বা ছলচাতুরি করা মানুষ, চতুরাই মানুষ, ষড়যন্ত্র করা মানুষ, চক্রান্ত করা মানুষ, তাদেরকে আমি এইরকম ধরে সাইড করে দিই। কারণ আমার কাছে ফালতু সময় নেই যে কতগুলো জঞ্জাল আবর্জনাকে আমি সারা জীবন গলা বয়ে বেড়াবো, সেরকম আমার ক্যারেক্টার নয় বা আমার বৈশিষ্ট্য নয়। আমি খুব পিসফুলি ভালো মানুষদের সাথে থাকতে ভালোবাসি। তো যাই হোক, সেই সময় দাঁড়িয়ে যেটা বললাম, দাদা কিন্তু দুটো মানুষের সাথে পরিচয় করিয়ে দিল বাংলায়, আমাকে করালো বা তাদেরকে আমার সাথে করালো, যেটাই বলতে পারেন। তো এক হচ্ছে ওই কৃষ্ণনগরের ওই বদমাস মহিলা, আর ইনি একজন সন্তোষ দা। তো তার মধ্যে তো আপনি যে দেখেছেন সেই মহিলা নুন খেয়ে কি গুণটাই দিয়ে গেছে, নির্গুণ কি গুণ দিয়ে গেছে, সেটা আপনাদের সামনেই আছে। যাক, আজকে আমার বলার বিষয় বা আজকে আমার ওই সাবজেক্টটা আমার নয়, আজকে আমার সাবজেক্টটা হচ্ছে সন্তোষ রয় দাকে নিয়ে এবং দাদা সম্পর্কে কিছু কথা বলার। তো সেইখান থেকে দাদার সাথে আমাদের পারিবারিক সম্পর্কটা থেকে যায়, টিকে যায় এবং অনেক কাজে আমি ওনাকে পেয়েছি। ঠিক তেমনি 2022-এ আমার বাড়িতে আমি অফিসটা আমার যে অফিস জয়ভীম মহিলা সংস্থার
অফিসটা আমি উদ্ঘাটন করি 2022-এ। তো 2022-এ যেরকম আমি অফিসটা উদ্ঘাটন করি, সেই সময় সন্তোষ রয় দাদা আসেন এবং আরও অনেকে আসেন, অনেক লোক আসেন। আমার পাড়ার প্রতিবেশীরাও সেই আমার অফিস উদ্ঘাটনের দিনে ছিলেন। আমার রিসরার পাড়ার থেকে একজন বিশিষ্ট ব্যক্তি সেই দিন ছিলেন, আপনারা অনেকেই জানেন। উনি থ্যালাসেমিয়ার বলে একটা চালান, এনজিও চালান, তপন শিকদার। ঠিক আছে, উনি রিসরার 1 নম্বরের ওদিকে থাকেন, হরিসভার ওদিকে। দেখুন, আমি সমস্ত ক্লিয়ার এবং নাম নিয়ে সব কিছু বলবো। যদি কারোর কোনো অবজেকশন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, বা আমাকেও নিয়ে আপনারা এইরকম ছবি লাগিয়ে লাইভ করতে পারেন, আপনাদের সমস্ত অথরিটি আছে। তো সন্তোষ দাও আসেন সেই সময়, যেরকম বললাম আমার পাড়ার অনেক মানুষ আসেন, আমার বিশিষ্ট বন্ধু বান্ধবেরা আসেন, এবং সেইখান থেকে দাঁড়িয়ে একটা পরিচিত সম্পর্ক হিসাবে আমার রিসরাত থেকে 1 নম্বরের ওখানে থাকে, হরিসভার ওখানে থ্যালাসেমিয়ার এনজিও চালান তপন শিকদার মহাশয়ও আসেন। ওনাকেও আমি দাদা ডাকতাম, বা ঠিক আছে এখন ওই দাদা হিসাবেই একটা সম্বোধন দিলাম। তো এবার কি হলো, যাই হোক, অফিসে আমার উনিও এলেন, সবাই এলেন, অফিস উদ্ঘাটন হলো খুব সুন্দরভাবে, বেশ উদ্ঘাটন হলো। মানে মহাশয়দের আশীর্বাদ নিয়ে এগিয়ে চললাম আরও এক স্টেপ জীবনের। কিন্তু কিছু মানুষ থাকে দেখবেন যে যার মতন করে মানে হয়তো সুযোগ খোঁজার ব্যাপারটা থাকে, কি থাকে বলবো না, আমি বলতে পারবো না। তো সেই দিন এই তপন শিকদার দাদা, যিনি থ্যালাসেমিয়া এনজিও চালান, 1 নম্বরে থাকেন রিসরার, সেই দিন উনি এক ইউটিউবারকে আমার বাড়িতে নিয়ে এসেছিলেন। এবার আমি তো বেসিক্যালি বাংলার অনেক মানুষকে একটা সময় আমি জানতাম না, 2023-এর আগে না খুব একটা মানুষের খুব একটা মানে মানে বলবো কি, যেটাকে বলা যায় খুব মানুষকে আমি চিনতাম না বা জানতাম না। যেটুকু আশেপাশে জানতাম, হয়তো নাম জানতাম, চেহারা জানতাম না, হয়তো চেহারা জানতাম বা নাম জানতাম না। আপনারা অনেকেই জানেন প্রায় আমি 25 থেকে 30 বছর মুম্বাইতে। তো সেইখান থেকে নর্মালি আমার এই মাঝখানের গ্যাপটাতে আমার জানার কথা নয় কোথায় কে থাকে, কি ব্যাপার। তো এই তপন শিকদার দাদা এক ইউটিউবারকে সাংবাদিক বলে আমার বাড়িতে নিয়ে আসেন, অর্ণব চক্রবর্তী বলে, যে 3 নম্বরে থাকে। তো যাই, তো আমাকে বললো যে এরকম তুমি প্রোগ্রাম করছো, কোনো নিউজ টিউজ বলেছো? আমি বললাম না দাদা, কাউকে বলিনি, আমি ফেসবুক লাইভটাই করব। তো দাদা বললেন আমার কাছে একটা ছেলে আছে, ছেলে অনেক বৃত্তান্ত অনেক বক্তব্য দিল তার, ঠিক আছে, সেগুলো আমি আমার সাবজেক্ট নয়, আমি তাই বলছি না। আমি আজকে কেন সন্তোষদার কথা বলতে গিয়ে তপন শিকদারের কথা বলছি, অবশ্যই একটা কমিউনিকেশন বিষয় আছে, একটু মন দিয়ে শুনবেন তাহলেই বুঝতে পারবেন। তো যখন এই অর্ণব চক্রবর্তীকে নিয়ে আসে আমার বাড়িতে সাংবাদিক বলে, তো আমি সেইভাবেই করে বললাম যে দাদা কত পয়সা দিতে হবে? আমাকে বললো 500 টাকা দিলেই হবে, একটু নিউজটা করে দেবে, নতুন নতুন ইউটিউবে কাজ করতে হবে। ঠিক আছে, যেটা তুমি ভালো বুঝবে করবে। তো যাই হোক, তারপরে নিয়ে আসে, সমস্ত ভিডিও নেয় আমার অফিস উদ্ঘাটনের, বেশ সুন্দর করে উদযাপন করি, ভালো করি। আমার সেই দিনকার প্রোগ্রামটা হলো। তারপরে সেই দিনকে সন্ধ্যেবেলা প্রোগ্রামটার নাম খতম হয়ে গেলে পরে প্রায় 12টার থেকে এই অর্ণব চক্রবর্তী আমাকে কন্টিনিউ ফোন করলে পরে বলছে আমি 1টার মধ্যেই নিউজটা ছেড়ে দিচ্ছি, হ্যান ত্যান, আরও কাজ থাকলে আমাকে দেবে, এরকম। এবার আমি কিরকম জানেন তো, আমি ভীষণ না জীবনে, মানে কেউ যদি একটু ভালো কথা বলে, আর তখন আমার মনে হয় কিভাবে এই মানুষটাকে একটু আগে এগিয়ে দেব। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্টটা তো অনেক দূর পর্যন্ত, যেহেতু আমার জীবনটা একরকম শুরু হলো মুম্বাই থেকে, তো মুম্বাই, দিল্লি, বাংলা, তো আমাদের কন্ট্যাক্টগুলো অনেক স্ট্যান্ডার্ড কন্ট্যাক্ট। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি ভাবলাম ঠিক আছে, ছেলেটি কর্মঠ এবং সামনের থেকে ফোন করছে, আমি ওকে বেশ আশ্বাস দিলাম যে তুমি জীবনে এগিয়ে যাও, এবং তুমি এটা হিন্দিতেও চ্যানেল করো, আমি যাতে মুম্বাইতে তোমার এই চ্যানেলটাকে প্রডিউস করতে পারে, এই সমস্ত কথাটা হলো। তখন সেই ছেলেটি বললো যে আমি ঠিক আছে 1টা-1:30টার মধ্যে, সেই রাত্রিবেলায় 1টা-1:30টার মধ্যে আমি নিউজটা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, ছেড়ে দিল। তখন আমি বললাম যে এই নিউজের মধ্যে অনেকে অনেক কথা রেখেছে, তো তুমি বেসিক্যালি যেহেতু আমার অফিস উদ্ঘাটনের নিউজ, তো তুমি কিন্তু আমার অফিস উদ্ঘাটন পারপাসে যা কথা আছে সেগুলোই কিন্তু তুমি এই নিউজে দিও, এটা তো স্বাভাবিক। প্রোগ্রাম আমার, পয়সা দিলাম আমি, হ্যাঁ, তো অফিস উদ্ঘাটন আমার, তো নর্মালি আমার এই প্রোগ্রামটা দেখানো হবে।
কারা এসে কি বক্তৃতা দিচ্ছেন, নিশ্চয়ই আমি তো এখানে পথসভা করছি না বা কোনো সামাজিক মুদ্রা নিয়ে কথা বলছি না যে তাদের বিষয়ের কথাগুলো তুলে ধরতে হবে। হ্যাঁ, তারা যদি আমার অফিস বা আমার কাজ সম্পর্কে কিছু বলে অবশ্যই সেটা সেখানে মেনশন হবে, কিন্তু আননেসেসারি অনেকে তাদের নিজস্ব এনজিও সম্পর্কে আলোচনা করেছে, এই করেছে ওই করেছে, আমি বলে এত বড় তো নিশ্চয়ই খবরটা হবে না 2-3 মিনিট 5 মিনিট খুব জোর হলে, তো তুমি আমার অফিস সংক্রান্ত বিষয়টা দিও। তো যাই হোক, দেখলাম ঠিক আছে, নিউজটা দিল, প্রায় 1:30টার দিকে নিউজটা এলো। তারপরে অর্ণব চক্রবর্তী কিভাবে রং পাল্টালো, কিভাবে আমার নিউজ নিল, সে কিভাবে নিউজ আমার থেকে টাকা নিয়ে নিউজ নিল, নিউজ করার পর কিভাবে বিপরীত পার্টির সাথে গিয়ে হাত মেলালো, আমার থেকে টাকা চাইলো, সব আপনারা অনেকেই মোটামুটি জানেন। আমি তার সকালবেলা তার বাড়িতে 7:30টার সময় চলে যাই, প্রশ্ন করি তাকে, সেই 3 নম্বর রাস্তার মাঝখানে তাকে একরকম টেনে নিয়ে এসে সব কিছু আপনারা জানেন। কিন্তু আপনারা বলবেন যে এর সাথে তপন শিকদারের কানেকশন কি? এরপরে সে আমাকে, যখন তার সাথে আমার একটা বাদ বিতণ্ডা হয়ে যায়, কেন হয়ে যায়? তুমি পয়সা নিচ্ছ আমার কাছ থেকে, আমার নিউজ নিয়েছো, তুমি যখন একটা নিউজ দিলাম তার বিপরীতে গিয়ে তুমি টাকাটা আমার থেকে নিলে, আমার থেকে টাকা নিয়ে তার কাছ থেকে তুমি তারও বক্তব্য নিচ্ছ, তাহলে ভাই তুমি যদি সাংবাদিক হিসাবে সমান্তরাল রেখে কাজ করো তাহলে তুমি আমার থেকে টাকা নিতে পারো না, ঠিক আছে? তুমি টাকা নেবে একজনের থেকে আর কাজ করবে তার বিপরীতে, সেটা হতে পারে না। সাংবাদিক যখন নিউট্রাল যখন কোনো কাজ করবে তখন এরকম হতে পারে না এক পক্ষ থেকে টাকা নিল আর আরেক পক্ষের নিউজ করছে, এটা তো হতে পারে না। তো যাই হোক, সেই সমস্ত কথোপকথনে সে আমার কাছ থেকে আরো ভারী ভারী টাকা চায়, আমি দিতে অস্বীকার করলে তখন সে আমার সেই নিউজটা রেখে দেয়, কিন্তু হেডলাইনটা চেঞ্জ করে দেয়, নিচে যেরকম থাকে না ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা চেঞ্জ করে দেয়। সেই ব্রেকিং নিউজটা এমনভাবে প্রডিউস করে যেন আমি থানার বিরুদ্ধে আমাকে দেখিয়ে দেয়। তো অনেকে তো দেখুন, অনেকে তো ষড়যন্ত্র করেছে যে কিভাবে থানার বিরুদ্ধে পূর্ণিমা তপাদারের একটা প্রেজেন্টেশন রাখবো যে থানা যেন এর পিছনে পড়ে যায়। তো তাদের তো একবারে সেই আশায় একবারে জল পড়ে গেছে, ঠিক আছে? আজকে যদি রিসরায় বা বাংলায় কোনো পরম সহযোগী বা পরম শুভাকাঙ্ক্ষী পরম বন্ধু বলতে পারেন, সে কিন্তু আমার প্রথম এখন রিসরা থানা, একদম পরিষ্কার খুল্লা খুল্লা কথা বলছি, একদম পরিষ্কার বলছি, রিসরা থানা হচ্ছে আমার এখন পরম বন্ধু এবং আমার আমার সংস্থার আমার পরিবারের শুভাকাঙ্ক্ষী, একদম পরিষ্কার কথা বলছি। অনেকেই অনেক রকম চেষ্টা করেছিলেন থানাকে আমার বিপরীতে করে দেওয়ার, থানাকে উল্টো মেসেজ দেওয়ার, আমি যেটা বলছি সেটা রং মেসেজ হিসাবে থানাকে প্রডিউস করা। আরে ভাই, 30 বছরের একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? কোথাও এতটুকু কালির দাগ নেই, কোথাও এতটুকু লাফড়া নেই, একটা ব্যাকগ্রাউন্ড বলেও তো কিছু জিনিস থাকে, নাম বলেও তো কিছু জিনিস থাকে, তাই না? তাই যাই হোক, তারপরে যখন এই অর্ণব চক্রবর্তী রাত্রিবেলা 2:05 আমাকে একটা নোংরা হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, মানে যে যার যেরকম কালচার সে তো সেরকমই দেবে, ঠিক আছে? যে যতই নিজেকে লুকোনোর চেষ্টা করুক তার চেহারাটা বেরিয়ে আসবেই। মারাত্মক লেভেলের নোংরা একটা হোয়াটসঅ্যাপ দেয়। আমি তো সেই হোয়াটসঅ্যাপ দেখে আবার থম, কারণ আমার যদি এটা মুম্বাই হতো তাহলে যে আমার স্লামসদের এরিয়ার ছেলেরা যে কি করতো এই সমস্ত ছেলেদেরকে, তার হদিশ খুঁজে পাওয়া যেত না। তো যাই হোক, তো সেইখানে দাঁড়িয়ে এবার এরা ভাবলো কি বাংলা এসছে কি করতে পারবে, পরিচয় নেই, কারোর সাথে চেনে না চেনে না, আর মুম্বাই থেকে নিশ্চয়ই লোক এই সমস্ত ছোট ছোট বিষয় আসবে না। তো যাই হোক, আমরা যা পারি তাই এর সাথে একটু করে নিয়ে নিজেদেরকে মানে হাইলাইটস করে দিই। তো আমি যথারীতি তপন শিকদার দাকে আমি তখন ফোন করি সেই রাত্রিবেলায়, যে তপন শিকদার দা এর ব্যাপার সাথে ফোনই ওঠায়নি। তারপরের দিন আমার বাড়িতে যে ভাড়াটিয়া রয়েছে মুনমুন, তাকে নিয়ে ভোরবেলা প্রায় আমার না এইরকম টেনশনগুলো, এই রকমের বাদরামো অসভ্যতামি হলে পরে না আমি এগুলো বেশিক্ষণ নিতে পারি না। তো আমি সারা রাত সেদিন শুইনি, আমি এই এত নোংরা, হ্যাঁ দিদি বলে ডাকছে, আমি তাকে ভাই বলে ডাকছি, আমি তাকে আরো বললাম যে তুমি হিন্দিতে চ্যানেল খোলো, তোমাকে মুম্বাইয়ের সাইডেও তুমি এই নিউজটা চালাতে পারবে, কারণ ওখানে তো ভাষার একটা ব্যাপার আছে। আমি তাকে অগ্রসর করিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছি, সে আমাকে আমার নিউজ ভাইরাল করবে বলে টাকা চাইলো, আমি অস্বীকার করায় এতদূর পৌঁছে গেল। হঠাৎ চেহারা চেঞ্জ, রাত 2:05, আজও সেই হোয়াটসঅ্যাপ আছে, আজও সেই মেসেজ আছে, এবং আপনারা যদি আরো ভালোভাবে জানতে চান রিসরা থানার সমস্ত কিছু জমা আছে পেপার। নোংরা ভাষা দিয়ে একটা হোয়াটসঅ্যাপ দিল আমাকে, আমি একবারে থম এত বড় নোংরা একটা হোয়াটসঅ্যাপ দেখে। তো আমি 4টের সময়, ভোর 4টের দিকে, তখন শিকদারের আমি বাড়ি চিনি না, ফোন তিনি ওঠাচ্ছেন না। তো আমি খুঁজতে ভোর 4টের দিকে খুঁজতে তার বাড়ি যাই, প্রায় 5টা 5:30 পৌঁছাই তার বাড়িতে, 1 নম্বরে যিনি
ওই ফ্ল্যাটে থাকেন। আর দাদা তুমি যে ছেলেটাকে নিয়ে এসছো, এই ছেলেটা আমাকে রাত 2:05 এমন একটা নোংরা মেসেজ আমাকে দেয়, ঠিক আছে। তো দাদা বললো আমিও ফোন করছি ওঠাচ্ছে না, মানে যা বলতে পারে আর কি, সেফ সাইড। বললো, আমি তো বললাম তাহলে ছেলেটির বাড়ির অ্যাড্রেস আমাকে দাও, তুমি যদি কিছু করতে না পারো আমার বাড়ির অ্যাড্রেস আমাকে দাও। তারপরে উনি আমাকে পুরো অ্যাড্রেসটা আমাকে দিল। তো আমি বললাম দাদা এটা তো তোমার দেখার দরকার, কারণ ছেলেটাকে তো তুমি নিয়ে এসছো, তুমি চিনিয়েছো, আমি চিনিনি, আমি জানিও না। হ্যাঁ, আর আমি যদি জানতাম তাহলে আমি তাকে যাচাই করতাম, পরখ করতাম, তারপরে ডাকতাম। তোমাকে বিশ্বাস করেছি, তোমার বিশ্বাসের হাত ধরে আমি ছেলেটাকে আমার অফিসে বা বাড়িতে এন্ট্রি করেছি, কিন্তু এখন যা দেখছি এই সমস্ত বদমাস বেয়াদবদের তো আমার বাড়িতে কেন, আমার মানে কি বলবো, আমার ছায়ার থেকে অনেক দূরে রাখি এই সমস্ত নোংরাদেরকে, যারা একটা মহিলাকে রাত 2:05 একটা নোংরা কমেন্টের মাধ্যমে মনের ভাব, মনের ভাবনা জানাতে পারে, সেই সমস্ত নোংরা বেয়াদব জানোয়ার অসভ্য ছোট লোকদের আমার বাড়িতে অফিসে কেন আমি আমার ছায়ার থেকেও দূরে রাখি, কারণ আমি নোংরা পদার্থ আর নোংরা মানুষ, নোংরা ক্যারেক্টার অনেক দূরে সরিয়ে দিই, অনেক দূরে সরিয়ে দিই, কারণ আমাদের কাছে কাজ এবং ভালো মানুষের আমরা আশা রাখি। তো যাই হোক, সেইখান থেকে দাদা আমাকে তপন শিকদার দা আমাকে অ্যাড্রেসটা দিলেন। তারপরও আপনারা দেখেছেন, যারা আমার পুরনো লাইভগুলো দেখেছেন, যে লাইভটা এই অর্ণব চক্রবর্তী গ্রুপ বেঁধে সেই পুরো আমার সেই ফেসবুকটাকে উড়িয়ে দিয়েছিল। যাই হোক, তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি তার বাড়িতে যাই, সে গামছা পরে 3 রাস্তা বালক সংঘ মাঠের সামনেই চলে আসে, মানে যার যেটা কালচার আর কি, একটা গামছা পরেই চলে আসে, এখানে অনেক কথা বলে, পুলিশের হয়েও কাজ করছে, হ্যান ত্যান জানি না। তারপরে সেই বিষয়গুলো নিয়ে তখন আমাদের ইসরা থানার রাসেল পারভেজ স্যার ছিলেন, আপনারা জানেন অনেক কিছু হয়ে যায়, তখন আমি ওনাকে জিজ্ঞাসা করি যে আপনার হয়ে কাজ করছে কিনা, হ্যান ত্যান। আর সেই সময় তো তারা তো পুরো থানাকে ভুল বুঝিয়ে রেখে দিয়েছিল, থানাকে এমনভাবে বুঝিয়ে রেখে দিয়েছিল যে মুম্বাই থেকে না জানি কোন গ্যাংস্টার বাংলাতে ঢুকে গেছে, রিস্তাতে ঢুকে গেছে, এইভাবে তারা একটা প্রডিউস বা আমার ছবি একটা তারা দেখিয়ে দিয়েছিল। তো যাই হোক, সবাইকেই সময় লাগে, থানাকেও একটু সময় লাগলো সমস্ত বিষয়টা ক্লিয়ার করে নিতে। তখন থানার সাথে অনেক কিছু গন্ডগোল হয়ে যায়, যে এরকম ব্যাপার, এই ছেলেটি এরকমই করেছে, স্টেপ নিন, হ্যান ত্যান, তারপরে কেস টেস হয় তার উপরে। তো এটা তো গেল অর্ণব চক্রবর্তী এবং তপন শিকদার, যে অর্ণব চক্রবর্তীকে আমার বাড়িতে নিয়ে এসেছিল। এবার আপনারা বলুন, যে তপন শিকদারের হাত ধরে অর্ণব চক্রবর্তী আমার বাড়িতে এলো, তারপরে সেই অর্ণব চক্রবর্তী আমাকে যেভাবে হ্যারাসমেন্ট করলো, সেখানে কি এই তপন শিকদার দাদার কি কোনো রোল ছিল না? তিনি কি পারতেন না এই বিষয়টা নিয়ে অগ্রসর হয়ে বিষয়টা হ্যান্ডেল করতে? কিন্তু তিনি কিন্তু করেননি, বা কোনো চেষ্টাই করেনি, অথচ কিন্তু সেই ছেলেটিকে কিন্তু সে আমার বাড়িতে কিন্তু ছেড়ে দিল বা পৌঁছিয়ে দিল, ঠিক আছে। তো যাই হোক, তারপর থেকে আমি আর এই তপন শিকদারের সাথে কোনো রকম কথা বলা বা যোগাযোগ করা আমি মনে করলাম না। আমি মনে করলাম এগুলো বেফুজুল আর আননেসেসারি, মানে পরিচয়, এগুলোর থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। কারণ আমরা কাজের মানুষ, আমরা যদি কাজের মাঝে এই সমস্ত বেফুজুল লোকদের সংস্পর্শে থাকি তো আমরা কাজ করতে পারবো না। কারণ তার একটা অনেক বড় দায়িত্ব ছিল, প্রথম দায়িত্ব, ঠিক আছে, আমাকে বলেছে ছেড়ে দিন, ছেলেটিকে এনেছিল কে? সেই এনেছিল, তার হাত ধরে সেই ছেলেটি এসছে, তাহলে তার পরিচিত সেই ছেলেটি যদি আসে, এসে যদি এইরকম বেয়াদবি করে, তাহলে তার কি রোল থাকবে? কিন্তু সে কিন্তু সেটা পালন করলো না। এইবার কি হলো, আমার যে অফিস উদ্ঘাটনে সেদিন এই সন্তোষ রায় দাদা এসেছিলেন এবং তপন শিকদারও ছিল। তো যাই হোক, আমি তো নর্মালি তপন শিকদার দাদার সাথে আর কথা বললাম না বা কিছু। তারপরে কি ঘটনা হয়েছে আপনারা অনেকেই জানেন। এবার একদিন এই দাদার আমার কাছে ফোন আসে, আজকে আমি যে লাইভটা করছি দাদার কিন্তু পারমিশন নিইনি, আমি বারবার বলছি, কারণ উনি আমার পরিবারের শুভাকাঙ্ক্ষী, সেই হিসাব থেকে আমার মনে হলো আজকে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা দরকার। তো সন্তোষ স্যার একদিন আমাকে ফোন এলো যে পূর্ণিমা, তোমার ওই অফিস উদ্ঘাটনে এক ভদ্রলোক গিয়েছিলেন, তো উনি আমাকে ফোন করেছেন। আমি বললাম অফিস উদ্ঘাটনে তো অনেকে এসেছিল দাদা, কে আপনাকে ফোন করেছে? তো বলছে নামটা আমার মনে পড়ছে না, তবে কিছু একটা এনজিও তো চালায় উনি। তো আমি বললাম এনজিও চালায়, সেদিন তো এক আমার আর এক এসছিল তপন শিকদার, থ্যালাসেমিয়া এনজিও যে চালায়। বলে হ্যাঁ হ্যাঁ তপন শিকদার, উনি আমাকে ফোন করেছেন। আপনাদের সামনে ক্লিয়ার কথা বলছি আজকে, এই কিছুদিন আগেরই কথা এটা। আমি কেন আজকে এটা তুলে ধরছি তারও কারণ আছে।
তো আমি বললাম কি কেন ফোন করেছে দাদা, কি ব্যাপার? না, উনি অর্জুন সিং মহাশয়ের সাথে দেখা করতে চান। কে? তপন শিকদার। এবং মাধ্যম সন্তোষ রায় দাদার মাধ্যমে উনি অর্জুন সিং এর সাথে দেখা করবেন। কে? তপন শিকদার দাদা। কারণ সন্তোষ রায় দাদা বিজেপির একটা ভালো হোল্ডে আছে, আপনারা অনেকেই জানেন মোটামুটি। এবং শুধু বাংলাতেই নয়, উনি কেন্দ্র পর্যন্ত ওনার একটা মার্গ আছে। তো যাই হোক, সেইখান থেকে দাঁড়িয়ে ওনার মনে হয় প্রোফাইলটা উনি দেখেছেন। ওনার প্রোফাইলে অর্জুন সিং দাদার ফটোটা উনি দেখেছেন। দেখার পরে দাদার সাথে অর্জুন সিং দাদার ফটো আছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে উনি ফোন করলেন যে আমাকে অর্জুন সিং দাদার সাথে দেখা করতে হবে, আপনি একটু আমাকে দেখা করাবার ব্যবস্থা করে দিন। সন্তোষ রায় দাদা বললেন, আপনার সাথে আমার পরিচয় কোথার থেকে? পূর্ণিমাদির বাড়ির থেকে, পূর্ণিমাদির অফিস উদ্ঘাটনের ওখান থেকে। তো আপনাকে কোনো ভি আমার হেল্প লাগবে বা কোনো ভি আমার প্রয়োজন হবে বা আপনি কোনো ভি বিষয় আমার সাথে কথা বলবেন, আপনাকে কিন্তু পূর্ণিমা তপাদারের মাধ্যম হয়েই কিন্তু আসতে হবে। ঠিক আছে? পূর্ণিমা তপাদারের মাধ্যম হয়েই কিন্তু আসতে হবে। আমি আপনাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না যতক্ষণ পূর্ণিমা তপাদার আমাকে না বলছে। তো আমি তো এগুলো জানি না, আমার তো এগুলো জানার কথা না। দুজনের মধ্যে ফোনে কথোপকথন হয়েছে। আবার দেখুন, নাম্বার কিভাবে জোগাড় করেছে সেটাও দেখুন একটা ব্যাপার। নাম্বার জোগাড় করে নিজের ইচ্ছা প্রকাশ করেছে। ঠিক আছে? মানে এরা কিরকম মানুষ জানেন তো? এরা, তাহলে আমি ওই যে প্রথম যখন আমার অফিস উদ্ঘাটনের জন্য নিউজ হলো, তখন আমি ওই যে নিউজওয়ালাকে বলেছিলাম যে যা বক্তব্য দিয়েছে অত না বলে আমার অফিস সংক্রান্ত যে বক্তব্য সেটাই আপনি দেখাবেন, সেই সময় বলেছিলাম। তাহলে দেখুন, এরা কারোর প্রোগ্রামে যায়, অনুষ্ঠানে যায়, সুযোগ কত সন্ধানী যে এরা নিজেদের সুযোগটা নেওয়ার জন্য বা বোঝার জন্য সেখানে যায়। আমার প্রোগ্রামে তো তপন শিকদার এবং সন্তোষ রায় দুজনই এসছেন। সেই প্রোগ্রামে এসে তপন শিকদার সন্তোষ রায় দাদার পরিচয় পান এবং পরবর্তী সময় সন্তোষ রায় দাদার নাম্বারটা উনি নেন যেভাবে বি হোক, নিয়ে অর্জুন সিং দাদা মহাশয়ের সাথে দেখা করার জন্যে উনি সন্তোষ রায় দাদাকে বলেন। সন্তোষ রায় দাদা ক্লিয়ারলি ওনাকে জানিয়ে দেন পূর্ণিমা তপাদারের মাধ্যম হয়েই আসতে হবে আপনাকে। তো আমার তো এগুলো জানার কথা না, দুজনের মধ্যে কথা হয়েছে। তখন আমাকে সন্তোষ রায় দাদা আমাকে জানান যে এরকম ব্যাপার, তোমার কাছে কি তপন শিকদারের ফোন এসছে? তো আমি বললাম, কেন দাদা? তখন বলছে যে না, এরকম এরকম ব্যাপার, আমাকে এই উনি জানিয়েছে। তো আমি বললাম, ঠিক আছে, জানিয়েছে তো আপনি দেখুন কি করবেন। বলছে না না, একদমই নয়, আমি একদমই ও সমস্ত ব্যাপার খারাপ করব না, দেখাও করব না, আর আমি কোনো ব্যাপারে নেই। যদি তুমি আমাকে বলো তারপরে কিন্তু আমি ওনার ব্যাপারে আমি কিছু ভাবতে পারি আগে গিয়ে। তা বললাম, না দাদা, আমি কথা বলি না এবং আমি এই ধরনের মানুষদের সাথে কথা বলা অপ্রয়োজন মনে করি। তো কিছু হলো, দাদা একটু জানতো ব্যাপারটা। তো যাই হোক, আমি বললাম যে বলছে ও আবার আমাকে আজকে ফোন করবে। সেদিন আমার মনে হয় এই কিছুদিন আগেরই কথা, কিছু একটা ভালো দিন ছিল। তো বললো আজকে আমাকে আবার ফোন করবে, যখন তুমি জানো না যে উনি আমাকে ফোন করেছে বা তোমাকে উনি ফোন করেনি, তাহলে তো কোনো প্রশ্নই নেই ওনার সাথে আর কথা বলার। তারপরে নাকি সেদিন বিকেলে নাকি আবার উনি ফোন করে ওনাকে দেখা করিয়ে দেওয়ার জন্য, উনি পরিষ্কার সেটা না জানিয়ে দেয়। এইবার আমার বলার বক্তব্য হচ্ছে, কিছু মানুষ থাকে, ধরুন আমার গ্রুপে কিছু মানুষ আছে, মহিলা থাকুক বা পুরুষ থাকুক, যেই থাকুক, আমি তো উভয়কে নিয়ে চলি, মহিলাদের নিয়ে চলি, পুরুষদেরও নিয়ে চলি। আমি কাজের ক্ষেত্রে সেভাবে ডিভাইড করি না যে মহিলাকে নিয়েই কাজ করতে হবে বা পুরুষকে নিয়ে কাজ করা যাবে না, এরকম কোনো বিষয় নেই। সামাজিক কাজে আমি সবাইকে নিয়ে কাজ করার স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেইখান থেকে দাঁড়িয়ে ধরুন আমার গ্রুপের কোনো মানুষ রইলো বা পরিচিত কেউ রইলো, তারা কি করে, বিশেষ কোনো মানুষ, দেখুন বিশেষ মানুষদের সাথে যখন আমি কাজ করছি, আমি কিন্তু সেগুলো কিন্তু অন ক্যামেরায় কখনোই দেখাই না। অনেক কাজ আছে যেটা আমি অন ক্যামেরায় কখনোই প্রডিউস করি না। তো সেখান থেকে তারা কি ভাবে, কোনো রকমভাবে যদি সেই মানুষটার নাম্বার নেওয়া যায়, তাহলে আমরা অনেক কিছু
সুবিধে পাবো, আমাদের বাড়ির ব্যাপারে অনেক কিছু সুবিধে পাবো, বা আমরা যা মনমানি করব সেই মনমানিগুলোতে এই পরিচিত মানুষগুলো হয়তো মানে পাশে এসে দাঁড়াবে, ছাউনি দেবে, যেটাকে বলা হয় আর কি। সেই সুবিধাগুলো পাওয়ার জন্য স্বার্থান্বেষী লোভী মানুষগুলো আমার সাথে চলছে। চলার পরেও যে আমার মাধ্যমে যে ব্যক্তিগুলোর পরিচয়, তাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করার একটা চেষ্টা চরিত্র চালায়। এরকম বহু হয়েছে বাংলায়, এরকম বহু হয়েছে। তো কিছু মানুষকে আমি দেখেছি, তারা সত্যি সত্যি ডাইরেক্ট, তাদের কোনো ভ্যালু নেই, কিচ্ছু নেই, কোনো তাদের কোনো একটা স্ট্যাটাস নেই, কোনো একটা ইমেজ নেই, কিচ্ছু নেই। আমার সাথে চলা মানুষরা তাদের নাম্বার নিয়ে তাদের সাথে কথা বলছে, বিন্দাস দেখছি সেও কথা বলছে অনর্গল, বিন্দাস তার সাথে একেবারে করলাম কুল্লা হয়ে গেল, তাদের সাথে চলছে, মানে কোনো স্ট্যাটাস নেই, কোনো ভ্যালু নেই, কোনো এদের মানে কি বলবো দায়রা নেই, কিচ্ছু নেই। সেই জায়গার থেকে দাঁড়িয়ে কেন বলছি, কালকে আবার একটি ফোন দাদার কাছে যায়, ঠিক আছে, কে করেছে কি করেছে আমি সেসব বলছি না, কি ব্যাপারে করেছে সেটাও বলছি না। সেখানে দাঁড়িয়েও কিন্তু দাদা বলেছে, যতক্ষণ পূর্ণিমা তপাদার না বলবে ততক্ষণ আমি কোনো ব্যাপারে নেই, আপনাকে কোনোই কথা বলতে হবে, আপনি যেহেতু পূর্ণিমা তপাদারের মাধ্যমে পরিচয়, আপনাকে ওখানেই কথা বলতে হবে, আপনি আমাকে বলবেন না এগুলো, ডাইরেক্ট ওখানে আগে কথা বলুন। তো এগুলো হচ্ছে একটা মানুষের শিক্ষিত হওয়ার কালচার, ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড, একটা লেভেল। সেইখান থেকে দাঁড়িয়ে প্রায় এটা রাত্রিবেলার কথা, রাত প্রায় 11টা 11:30 দিকে কথাগুলো হচ্ছিল, তখন দাদা আমাকে ফোন করে জানালেন এই ব্যাপার। তো আমার মনে হলো যে সকাল থেকেই আমি এই বিষয়গুলো আপনাদের সামনে রাখবো, কারণ আমার মনে হয় আমি যেরকম কিছু মানুষ খারাপ কাজ করলে তার ছবি তুলে ধরি, ভালো যে তার বিষয়ে ভালোগুলো আমি তুলে ধরি, অবশ্যই তুলে ধরি, সবটাই সত্যটা তুলে ধরি। তপন শিকদার মহাশয় সেদিনকে ভেবেছিলেন যে এইরকম একটি ছেলেকে, একটি বেয়াদব, একটি মানে আর কি বলবো, আর কিছু বললাম না আগে, এরকম একটি ছেলেকে আমার বাড়িতে এনে ফেলে দিয়ে, আমার বাড়িতে ঢুকিয়ে, আমার বাড়িতে এন্ট্রি করিয়ে উনি অনেক কিছু পেছনে বসে অনেক খেলা খেলবেন, এবং পরবর্তী সময় উনি আমারই পরিচিত মানুষকে ফোন করে হাই র্যাঙ্কে কারোর সাথে দেখা করার জন্য ফোন করবেন, আর ওনার কাজটা সাকসেস হয়ে যাবে। দেখুন, সবাই তো সমান নয়, কোয়ালিটি ডিফারেন্সও আছে। তো সন্তোষ দাদা একটা কোয়ালিটি ডিজার্ভ করে, এটা একবার নয় বহুবার আমি প্রমাণ পেয়েছি। তাই তিনি আজকে শুভাকাঙ্ক্ষী ওয়েলউইশার আমার পরিবারের, ঠিক আছে, আমার পরিবারে যদি এতটুকু কিছু হয় না, ওনার ফোনটা অনেক দূর পর্যন্ত বেজে ওঠে। তো যাই হোক, তো সেই রকম বুঝেছি, সেই রকম কোয়ালিটি বুঝেছি ওনার ভিতরে, তাই কিন্তু আজকে আমার পরিবারের একজন সদস্য বলুন, পরিবারের একজন বিশিষ্ট ব্যক্তি বলুন, সন্তোষ রয় দাদা কিন্তু হয়ে উঠেছেন, কারণ ওনার ভেতরে সেই কোয়ালিটিটা কিন্তু রয়েছে। তো আপনারা যারা এই যে তপন শিকদারের কথাই বলছি, আমার রিসরারি বাসিন্দা, আপনি কি ভাবলেন যে আপনি ডাইরেক্ট ফোন করবেন আর আপনি ডাইরেক্ট সুবিধা নিয়ে নেবেন, সুবিধা পেয়ে যাবেন? সবাই না মানে কি বলবো, মানে ওই হেলা ফেলা মানুষদের মতো নয়, ঠিক আছে। কিছু মানুষ আমার পরিচিতর মধ্যে সন্তোষ রয় দাদার মতনও একটা ইমেজ বা একটা লেভেল রাখে। হয়তো এর আগে অনেকবার আমার পরিচিত মানুষদের থেকে নাম্বার নিয়ে ডাইরেক্ট তাদের সাথে মিট আপ করেছেন, গেট আপ করেছেন, কি করেছেন, টুগেদার করেছেন, হ্যান করেছেন, ত্যান করেছেন। আমি তার পরবর্তী সময় মনে করলাম, যারা আমার নিচে কাজ করে, যারা আমার হাতের নিচে কাজ করে, ঠিক আছে, আমি ওই ব্যক্তিটা যে আমার হাতের নিচে কাজ করে, আর যে আমার থেকে আমি মনে করি সে আমার থেকে কেউ একজন আছেন আমার থেকে হয়তো ওপরে, ও টপে রয়েছেন, যখন সেই আমার নিচে কাজ করা মানুষ আমার টপে থাকা মানুষের সাথে একবারে যোগসূত্র করে নিচ্ছেন, তখন আমি ভাবলাম টপে থাকলেও তার মানে কি বলবো লেভেল বা কোয়ালিটি কোনোটাই তার নেই, ঠিক আছে, কোনোটাইতে সে ডিজার্ভ করে না।
তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি ওই দুটোকেই তখন কি করি, উঠিয়ে সাইড করে দিই, যে আমার সাথে চলা বা আমার লাইফ এরা নয়, চাই ও হাই টপে থাকতে পারে কিন্তু আমার সাথে চলার মতন সে মানুষ নয়। এবার যে আমার নিচে থেকে, আমার হাতের নিচে থেকে কাজ করে, আমি আমি কার সাথে দেখা করাচ্ছি, আমি কার সাথে বসে কার সাথে কাজ করছি, তাদের নাম্বার নিয়ে তাদের সাথে মানে কি বলবো, একদম গেট আপ, হ্যান ত্যান, মিট আপ এ সমস্ত করে ফেলছে, তাহলে এ কখনো বি নিজের স্বার্থ সিদ্ধির জন্য বা নিজেদের উচ্চাকাঙ্ক্ষার জন্য, এবং শুধু এটা করছেই নয়, আমি জানতেও পারছি না আমাকে অন্ধকারে রাখা হচ্ছে, এরকম নয় যে এটা বলে, হ্যাঁ দিদি তোমার এই নাম্বারটা আছে, ওই দিদির সাথে বা ওই দাদার সাথে আমি একটু কথা বলতে চাই, সেটাও কিন্তু নয়, সেটাও কিন্তু নয়। তারা কি করছে, আমাকে অন্ধকারে রেখে, আমাকে লুকিয়ে, আমাকে গোপন করে তারা নিজেদের মানে কি বলবো, মেট আপ গেট আপ সমস্ত করে নিচ্ছে। এবং করবার পরে তাদের একটাই কাজ হচ্ছে, মানে ওই যে যারা আমার হাতের নিচে কাজ করলো, আর যে ও আমি যাকে বললাম যে বিশিষ্ট মানুষ ওপরে, তাকে আমার ওপর তাকে আমি সম্মান দিলাম, জানি না কতটা বিশিষ্ট বা কিছু এই ধরনের ক্যারেক্টারগুলো, তাদের প্রথম কাজই হচ্ছে পূর্ণিমা তপাদার কি খায়, পূর্ণিমা তপাদার কিভাবে বাড়িতে থাকে, পূর্ণিমা তপাদার কিভাবে লাইফ লিড করে, পূর্ণিমা তপাদারের বাড়িতে তুমি গেছো তো তুমি কি পূর্ণিমা তপাদারের বাড়ির খবর বলো। মানে এই যে ওপরে বসা আর এই যে আমার হাতের নিচে কাজ করা, এই দুটো ক্যারেক্টার তখন এই কালচারে পরিণত হলো, বা এই কালচারে তাদের চেহারা ওপেন করলো। পূর্ণিমা তপাদার কি করে, পূর্ণিমা তপাদার কি খায়, পূর্ণিমা তপাদারের বাড়ির অবস্থা কিরকম, পূর্ণিমা তপাদার পরিবারের লোকজন, মানে পূর্ণিমা তপাদারের মানে কি বলবো, পেটের কথা, ঘরের কথা, বাড়ির কথা, হ্যাঁ, এবং আরো পারলে আরো কথা, সমস্ত কিছু এগুলোই হচ্ছে তাদের মার্গ হয়ে গেল। সেইখান থেকে দাঁড়িয়ে সেও পরিচিত, সন্তোষ রায় দাদাও আমার পরিচিত, বারবার বলছি, সেইখান থেকে দাঁড়িয়ে তপন শিকদার কিছুতেই পারলো না সন্তোষ রায় দাদার মাধ্যম ধরে ওই জায়গায় পৌঁছতে বা কোনো কাজ করাতে। তাই আজ সন্তোষ রায় দাদা কিন্তু আমার বাড়ির একজন, আমার পরিবারের একজন কিন্তু ওয়েল উইশার, এবং আমার পরিবারের একজন সদস্য বা বিশিষ্ট মানুষ হয়ে উঠেছেন। পারলেন না তপন শিকদার দাদা আপনি অর্জুন সিং মহাশয়ের সাথে দেখা করতে, সন্তোষ রায় দাদার মাধ্যম না নিয়ে পারলেন না দেখা করতে। আপনি ভেবেছিলেন পূর্ণিমা তপাদারকে লুকিয়ে আপনি ফোন করে নেবেন বা গোপনে আপনি কন্ট্যাক্ট করে নেবেন, তো সবাই না এক হয় না, ঠিক আছে, সবাই এক হয় না। আপনি হয়তো যেই দুনিয়াটা দেখেছেন বা যেই লোকগুলোকে দেখেছেন, যেই লোকগুলোকে চিনেছেন, আপনি ভেবেছিলেন সবাই বুঝি এরকম, তাই না? তো সবাই এরকম হয় না। আপনি পারলেন না গিয়ে দেখা করতে, বা আজও পর্যন্ত কোনো ভি পরিচয়ের জায়গাতে যদি সন্তোষ রায় দাদা এবং আদার্স লোকেদের সাথে পরিচয় হয়ে থাকে, কেউ ভি যদি আমাকে না জানিয়ে, হ্যাঁ আমার যদি পারমিশন নেয়, অবশ্যই আমি নিজে আগে দাদার সাথে কথা বলবো, দাদা এরকম একজন আপনার সাথে কথা বলতে চাইছে বা আপনার কন্ট্যাক্টে আসতে চাইছে, তো আমি কি নাম্বারটা দেবো। দাদা কিন্তু না করবে না, দাদা বলবে ঠিক আছে তুমি তো চেনো জানো দাও, ঠিক আছে। তো এইরকম হচ্ছে বিষয়। তো সেইখান থেকে দাঁড়িয়ে তপন শিকদার আপনি ভেবেছিলেন যে কি বলবো, ডিঙিয়ে ড্যাশ 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 খাবেন, সেটা হলো না। তো যাই হোক, সব লেভেলগুলো এক নয়, সমস্ত ক্যারেক্টারগুলো এক নয়, আর সমস্ত মানুষগুলোও এক নয়। তো যারা আমাকে না জানিয়ে আমার পরিচিত মানুষদের সাথে যোগাযোগ রাখছেন, আমি সেটা বলবো না, অবশ্যই যোগাযোগ রাখুন, কিন্তু অ্যাটলিস্ট আমার মাধ্যমে পরিচিত, আমার দ্বারা পরিচিত, আমি পরিচয় করালাম, কিন্তু আপনাদের কাজগুলো কি হচ্ছে যে পূর্ণিমা তপাদারকে নিয়ে আলোচনা করছেন, পূর্ণিমা তপাদার কি খাচ্ছে। আরে তার জন্য কি আপনাকে আমার বিষয়ে জানতে কি ওই যে আমি যার সাথে পরিচয় করালাম, যে আমার হাতের নিচে, সেই মাধ্যম ধরতে হলো? তার মানে আপনার কতটা আপনি অবজার্ভ করেন, মানে একটা স্ট্যান্ডার্ড, সেটা বোঝাই যাচ্ছে। আমাকে তো পরিষ্কার জিজ্ঞাসা করলেই আমি সব বলে দিতে পারি, আমার সম্পর্কে যা জিজ্ঞাসা করবেন আমি সব আমি নিজেই বলে দেবো, তার জন্য মাধ্যম ধরার তো কোনো প্রয়োজন নেই। আর পূর্ণিমা তপাদারের হোল লাইফে
যে 30 বছর সামাজিক কাজে এমন কোনো ব্ল্যাক লিস্ট নেই, এমন কোনো ব্ল্যাক দিক নেই যে পূর্ণিমা তপাদার সেটাকে লুকিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, খোলা খাতা খোলা কিতাব, কেউ বি পড়তে পারে, কোনো অসুবিধা। তার জন্যে আমার হাতের নিচে যারা কাজ করে গেছে বা যাদেরকে আমি আমার হাতের নিচেই রেখেছি তাদের সাথে হাত মেলাতে হয় বা তাদের সাথে গেট আপ মিট আপ করতে হয়, তাতে বোঝা যায় যে আপনি কত বড় স্ট্যান্ডার্ড। ঠিক আছে, মানুষের কাজই তো মানুষকে বুঝিয়ে দেয়, তাই না? আর যারা একটা স্ট্যান্ডার্ডে থাকে, রিয়েল স্ট্যান্ডার্ডে থাকে না, তারা কখনোই কাজ ছাড়া, কাজের পারপাস ছাড়া তারা কখনোই কারোর জীবন সম্পর্কে জানতে এতটুকু 1 সেকেন্ডেরও সময় নষ্ট করে না। তারা কাজটা কাজের মতন করে। তারা কখনো কারোর জীবন সম্পর্কে জানবার জন্যে ওই হাতের নিচে মানে কি বলবো রয়েছে তাদের সাথে গেট আপ আর মিট আপ করে না। এগুলো হয়েছে, এই জিনিসগুলোর অভিজ্ঞতা অবশ্যই আমার সোনার বাংলার থেকে আমি পেয়েছি। যেটা পেয়েছি সেটাকে অস্বীকারের কিছু নয়। সেখান থেকে দাঁড়িয়ে আমি তপন শিকদার দাদার মতনও একজন মানুষ পেয়েছি, যিনি একটি ইউটিউবারকে, বেয়াদব একটা ইউটিউবারকে প্রি প্ল্যানিং ষড়যন্ত্র চক্রান্ত হিসাবে আমার বাড়িতে নিয়ে এসে ছেড়ে দেয়। ঠিক আছে, নিয়ে এসে ছেড়ে দেয়। তারপর তার হ্যারাসমেন্টের শিকার আমি এক মহিলা হই। সেই ঘটনা রিসরা থানা পর্যন্ত পৌঁছিয়েছে। তো যাই হোক, এই সমস্ত বিষয় শুরুতে এরা ভেবেছিল মুম্বাইতে এত বছর থেকেছে, বাংলার কিছুই জানে না। আরে হ্যাঁ, হয়তো বাংলার আমি মানুষগুলোকে হয়তো জানতাম না বা চিনতাম না, এটা বাস্তব কথা। কিন্তু প্রসেস তো সব জানা, আমার প্রসেস সব জানা। দুধ আর জল একসাথে মিক্স করে রাজহাঁসের মতন আলাদা করতে জানি আমি। কারণ আমি তো পার্টিকুলারলি আমার সংস্থা যেটা, সেটা ক্রাইমের বিরুদ্ধে কাজ করে, অপরাধের বিরুদ্ধে কাজ করে। তো আমার এখানকার বিশেষ সমস্ত কিছু জেনে নিতে খুব একটা সময় লাগবে না। আরে হাজার হলেও মেয়ে তো আমি বাংলার, তাই না? পড়তে জানি, বলতে জানি, অথরিটিস আছে, চলতে জানি, সব কিছু জানি, ট্রেনে বাসে চড়তে জানি। তাহলে যে কোনো বিষয় জানতে বা চিনতে বা বুঝতে খুব একটা সময় লাগবে না। কিন্তু প্রথম অবস্থায় এরা কি ভেবেছিল যে এইভাবেই পূর্ণিমা তপাদারকে ভয় দেখিয়ে রাখতে হবে আমাদের হাতের নিচে, পূর্ণিমা তপাদারকে দাবিয়ে রাখতে হবে, এবং আমরা যা চাইবো সেটাই পূর্ণিমা তপাদারকে দিয়ে করাবো। এটা কিন্তু শুধু একজন নয়, এরকম অনেক মানুষ চেয়েছিলেন, এবং তারা একটা নিজেরা টিম, অনেক মানুষ চেয়েছিলেন। কেউ বোন হিসাবে পরিচয় দিয়েছেন, কেউ দিদি হিসাবে পরিচয় দিয়েছেন, কেউ দিদি ডেকেছেন, কেউ বোন ডেকেছেন, হ্যাঁ, কেউ ম্যাডাম ডেকেছেন। এইভাবে ডেকে তারা নিজেদের চক্রান্ত বা ষড়যন্ত্র বা নিজেদের ইচ্ছা বা নিজেদের কিছু কাজকর্ম আমার মাধ্যম দিয়ে করাতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি, তারা বিফল হয়েছে। শুধু বিফলই হয়নি, মুখ থুবড়ে তারা পড়েছে, এবং তাদেরকে আমি উঠিয়ে না ওই চায়ের মধ্যে থেকে মাখির মতন ফেলে দিয়েছি ছুঁড়ে তাদেরকে। কারণ তারাই তো, তাদের মতন কোয়ালিটি ডিজার্ভ আমি করি না। আমি যে সমস্ত মানুষদের সাথে চলে এসেছি, কাজ করে এসেছি, হয় তারা আইনজীবী, হয় তারা বুদ্ধিজীবী মানুষ সমাজের, নয়তো তারা রাজনীতিবিদ, এবং অবশ্যই পুলিশ প্রশাসন। আমি সেই সমস্ত মানুষদের সাথে চলা বসা করে, কাজ করে, সমাজের আম্বেদকর স্ট্যাচু দিয়ে অ্যাওয়ার্ড পেয়ে, সম্মান পেয়ে, তবে আমি আজকে মানে বলতেই পারি না একরকম মানে কি বলবো, হয়তো বাবার হাত ধরে আবার বাংলায় ব্যাক করলাম, কারণ বাবাকে দেখাশোনার কেউ ছিল না। যাই হোক, সেটা হয়তো একটা মাধ্যম হতে পারে, সেটা হয়তো সংযোগ হতে পারে, হয়তো এটাই ছিল আমার কপালে, বা এটাই হয়তো ভবিতব্য যে বাংলায় থেকে এইবার বাংলায় কিছু কাজ করতে হবে। তো প্রথমটা এইরকম অবস্থা, যে যখন তারা দেখলো যে মুম্বাই থেকে এসছে একটা অন রেজিস্টার সংস্থা, তো এনাকে দিয়ে যা পারি আমরা আমাদের কাজ বা স্বার্থসিদ্ধি বা যাই বলা যায় না কেন করিয়ে নিই। কিন্তু সেটা বেশি দিন হলো না। এবং হ্যাঁ, এও একটা সত্য কথা, যখন তারা তাদের নিজেদের স্বার্থসিদ্ধি করতে পারেনি, সঙ্গে সঙ্গে কিন্তু তারা তাদের রূপ বদলেছে, তারা রূপ বদলেছে।
থানার বিরুদ্ধে আমাকে করবার চেষ্টা করেছে, আমার বিরুদ্ধে থানাকে করবার চেষ্টা করেছে, আমাদের ইসরা থানারই কথা বলছি। আমি কিছু পোস্ট করলে সেগুলোকে নিয়ে কি বলে কাটিং করে লাইভ তুলে শুধু থানাকে দেয়নি, নিজেরা টিম বানিয়ে বানিয়ে নিজেদের টিমেদের মধ্যে এগুলোকে ছড়িয়ে দিয়েছে। আমার ফেসবুক, আমার লাইভ, আমার করা কাজ, আমার ম্যাটার, সেগুলোকে মানে কি বলবো, একদম একটা অন্য রূপ দিয়ে ব্রেকিং নিউজ বলে, অন্য কথা বলে সেগুলোকে মানে সেই সমস্ত টিমের মধ্যে সারভাইভ করে একটা অশান্তির সৃষ্টি করেছে, সবাইকে গরম করে তুলেছে। এবং শুধু পাবলিককে গরম করে তোলেনি, তারা থানাকেও আমার বিরুদ্ধে করে দিয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, চক্রান্তকারীরা চক্রান্ত করবে, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, আর আমার মতন একনিষ্ঠ সমাজসেবী সমাজের কাজ করবে। আজকে এতটুকু বলতে আমার অসুবিধা নেই, কষ্ট নেই বা অস্বচ্ছতা আমি অনুভব করছি না। আজকে সবচেয়ে যদি আমার উইল উইশার, আমার শুভাকাঙ্ক্ষী, আমার পরিবারের শুভাকাঙ্ক্ষী যদি কেউ থাকে, তো মানে বিশিষ্টভাবে তিনি হচ্ছেন আমাদের ইসরা থানা, ঠিক আছে? বারবার বলছি, যারা চেষ্টা করেছিল যে ইসরা থানাকে কিভাবে আমার বিপরীতে করা যায়, কিভাবে আমার বিরুদ্ধে করা যায়, তারা কিন্তু ওই সময় সাকসেস হয়েছিল। যে একদম সাকসেস হয়নি সেটা বলবো না, ওই সময় সাকসেস হয়েছিল। সেই জিনিসটাকে, সেই কুয়াশাটাকে ধীরে ধীরে স্লোলি কাটাতে হয়েছে। তারাও বুঝতে পেরেছেন, তারাও আমার কাজ দেখেছেন, বা পুরনো ব্যাকগ্রাউন্ড অবশ্যই আমি মনে করি নিশ্চয়ই তারা যাচাই করেছেন, অনেকটা ক্লিয়ারিটি হয়েছে। এবং আজকে আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমার পাশে আমার ইসরা থানা অবশ্যই আছে। তো যাই হোক, আজকের কথাটা তো আর থানাকে নিয়ে নয়, তো আজকের কথাটা হচ্ছে সন্তোষ রায় দাদাকে নিয়ে। তো আজকে এই তপন শিকদার সন্তোষ রায় দাদাকে ফোন করে উনি অর্জুন সিং মহাশয়ের সাথে দেখা করতে চাইছেন। তাও আবার পরিচয়টা হয়েছে পূর্ণিমা তপাদারের অফিস উদ্ঘাটনের দিন, অথচ পূর্ণিমা তপাদারকে জানানো বা প্রয়োজন বোধ করেননি, বা পূর্ণিমা তপাদারকে জানানো যাবে না, বা পূর্ণিমা তপাদারকে লুকিয়ে উনি ভেবেছিলেন আমি একটা মহৎ কাজ করে নেব। শুনুন, সন্তোষ রায় দাদার সাথে আমাদের একটা ফটো নয়, আমার বাবার শরীর খারাপের সময় উনি দেখতে এসছেন, আমার মায়ের মেডিকেল কলেজে যিনি যখন হসপিটালাইজ ছিলেন তখন উনি পাশে ছিলেন, আমার মায়ের যখন কাজ ক্রিয়াকর্ম হচ্ছিল বাড়িতে তখন উনি পাশে ছিলেন, এরপরেও বহুবার উনি আমার বাড়িতে এসছেন। তো অনেক ফটো আমি যখনই কোনো মানুষের সাথে দেখা করি বা কিছু করি, একটা ফটোকপি অবশ্যই আমি তুলে রাখি। তো এরকম আমার বহু ফটো ওনার সাথে আমার ফেসবুকে ছাড়া আছে। তো সেইখান থেকেও ভাবতে পারেননি, বুঝতে পারেননি যে নিশ্চয়ই ফ্যামিলির উইল উইশার হবে, নিশ্চয়ই ফ্যামিলির একজন বিশিষ্ট মানুষ হবে, তা নাহলে এত ফটো তো কেউ সোশ্যালিজম করে না, তাই না? তো যারা যারা ভাবেন এই রকম, দেখুন আমি বারবার বলছি, যারা মনে করেন যে বাংলাতে চলে এসছে, পড়ে আছে, বা আমরা আমাদের মতন করে আমরা যেভাবে করি, যেভাবে চলি, যেইভাবে আমরা আমাদের সমস্ত কিছু করে বেড়াই, ঠিক তেমনি পূর্ণিমা তপাদারের আয়ত্তে বা পূর্ণিমা তপাদারের সাথেও বা পূর্ণিমা তপাদারের পরিচিত মানুষদের সাথেও আমরা এরকম করব। দেখুন, আমি বাংলায় এসে অনেক মানুষের সাথে মিশছি না তা না, একটা সময় হয়তো একটু কম মিশতাম, এখন হয়তো একটু বেশি মিশছি, কিন্তু আমি মুম্বাইতে আমি এত মানুষের সাথে মিশিনি, কখনো মিশিনি, আমার মেশার প্রয়োজন পড়েনি, কারণ আমার কাজটাই ছিল একটা আলাদা রুট ধরে। পুলিশ প্রশাসন, আইনজীবী, কোর্ট, রাজনীতিবিদ মানুষ, সামাজিকবিদ মানুষ, ভালো বুদ্ধিজীবী মানুষ, এই ছিল আমার একটা পুরো দুনিয়া। পরিষ্কার কথা বলছি, এই দুনিয়ার বাইরে আমার সময়ও ছিল না, ঠিক আছে? তো কিন্তু বলে যেরকম সময় সেরকম নিজেকে একটু হলেও চেঞ্জ করতে হয়। কিন্তু আজকে একটা সময়ের পরে আমি আমার সোনার বাংলা, আমার জন্মস্থান এটা রিসরা, তো আমার মনে হচ্ছে না এই মানুষের সাথে একটু মেশা দরকার, মানুষের সুবিধা অসুবিধাগুলোকে আমার শোনা দরকার, তাই মানুষের সাথে একটু আমি বেশিই মিশি এখন। আমি এতটা আগে মিশতাম না, কিন্তু এখন মিশি মানুষেরই সুবিধার জন্য, মানুষেরই কাজের জন্য, মানুষের প্রয়োজনে আজকে এই মানুষের সাথে মিশি। কিন্তু
সেই মানুষের সাথে মিশতে গিয়ে যদি আমার কোথাও খটকা লাগে যে এই মানুষটা কিন্তু ঠিক নয়, বিশেষ করে আমার জন্য এই মানুষটা পারফেক্ট নয়, আমি কিন্তু সঙ্গে সঙ্গে থাকি এই রকম নেবো আর এরকম সাইড করে দেবো, ছুঁড়ে ফেলে দেবো বলবো না, এরকম নেবো এরকম সাইড করে দেবো, ঠিক আছে। হ্যাঁ, এই মানুষটা আমার জন্য ঠিক নয় বলে যে আপনার জন্য ঠিক না সেরকম নয়, যার যেরকম কোয়ালিটি তার সঙ্গে সেই মানুষ খাপ খেয়ে যায়, ঠিক আছে। আমার মনে হয়েছে আমার কোয়ালিটিতে ম্যাচ করছে না, আমি সময় নষ্ট করব না, আমি উঠিয়ে সাইড করে দেবো, একদম কোনো অশান্তি নেই, ঝামেলা নেই, ঝুট নেই, কিচ্ছু নেই, আমি সাইড করে দেবো, কারণ আমার সময়ের অনেক মূল্য আছে। তো তপন শিকদার দাদা, আপনি কি ভেবেছিলেন যে পূর্ণিমা তপাদারকে লুকিয়ে গোপনে আপনি সন্তোষ রায় দাদার সাথে যোগাযোগ করবেন আর সন্তোষ রায় দাদা আপনাকে হেল্প করতে আপনার পাশে দাঁড়াবেন? আপনার যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান, এবং সেই জানানোটা যেন আমার কাছ পর্যন্ত পৌঁছায়, ঠিক আছে। কারণ আমি আমার ফেসবুক থেকে আপনাকে ব্লক করে রেখেছি এবং আমার হোয়াটসঅ্যাপ থেকেও আপনাকে আমি ব্লক করে দিয়েছি। তো যাই হোক, যদি এরকম হয় তাহলে আপনি অবশ্যই আপনার কথা বা বক্তব্য আমার কাছ পর্যন্ত পৌঁছতে পারেন, ঠিক আছে। তবে আমি মনে করলাম আমি যেই সমস্ত কথা বললাম সব কিছুর কিন্তু প্রমাণ আমার কাছে আছে, সেটা অডিও হোক, ভিডিও হোক, ফটোকপি হোক, সব কিছুই কিন্তু আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ ছাড়া পূর্ণিমা তপাদার কোনো কাজে কিন্তু এক পাও নাবে না। তো যাই হোক, সেদিন কিন্তু আপনার কিন্তু আমার অ্যাটলিস্ট আমার পাশে না হোক, আপনার কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, আপনার কিন্তু এই বিষয়টাতে মুখ খোলা উচিত ছিল। কারণ আপনি কিন্তু ওই বেয়াদব ছেলেটাকে কিন্তু আমার বাড়ি পর্যন্ত আপনিই নিয়ে এসছেন, আপনার হাত ধরে কিন্তু ওই বেয়াদব ছেলেটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছিয়েছে, ঠিক আছে। এবং পরবর্তী সময় ওর ওপরে অনেক রূপ ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের কেস হয়েছে রিসরা থানায়, সেটা আমার বলার আর অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। কিন্তু আজকে যে সন্তোষ রায় দাদাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের মতনই মানুষের জন্য আমি আজও স্বচ্ছ বোধ করি যে আপনাদের মতন এখনও নির্ভেজাল মানুষ, নির্ভেজাল একটা সম্পর্ক আছে বলেই আপনারা আমার পরিবারের শুভাকাঙ্ক্ষী এবং আমার পরিবারের একজন বিশিষ্ট মানুষ। ভালো থাকবেন সন্তোষ রায় দাদা। আর এই সম্পর্ক, এই পরিচিতি অনেক দূর পর্যন্ত আছে আমি জানি, আমি বিশ্বাস করি, এবং এই সম্পর্ক অনেক পবিত্র, এই সম্পর্ক পরিবারের সম্পর্ক, এই সম্পর্ক পরিবারের শুভাকাঙ্ক্ষীর সম্পর্ক, আর এই সম্পর্কের মধ্যে আছে বিশ্বাসের নীড়, এই সম্পর্কের মধ্যে আছে একটা ভরসার ইমেজ। তাই কেউ শত চেষ্টা করলেও কিন্তু পূর্ণিমা তপাদারকে কাটিং করে কিচ্ছু সুবিধা বা লাভ বা লোভিত্ব ব্যাপারগুলো পাবেন না। আর যারা আমাকে লুকিয়ে বা আমাকে গোপন করে বা আমাকে ছাপিয়ে আমার নিচে কাজ করা মানুষদের সাথে যোগাযোগ করেন বা আমাকে গোপন রেখে যোগাযোগ রাখেন বা মিট আপ গেট আপ করেন, আমি মনে করি তাদের কোনো কোয়ালিটি নেই, ঠিক আছে। কোয়ালিটি মানুষদের সাথে না কি বলবো, এটা একদম মানে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলছি, স্ট্যান্ডার্ড লেভেল যাদের না, তাদের এত ইজিলি সহজেই তাদের ফোন নাম্বার, মানে কি বলবো, কেউ ফোন করলো আর কেউ কথা বললো আর তারই সাথে গেট-আপ আর মিট আপ হয়ে গেল, এটা হয় না, সেটার থেকে একটা কোয়ালিটি বোঝা যায়, ঠিক আছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আবার দেখা হবে। যদি কোনো বক্তব্য থাকে তপন শিকদার দাদা অবশ্যই কিন্তু জানাবেন, আমি অপেক্ষা রইলাম। তবে ভাববেন 2018 2019-এর এই সময়টা কিন্তু নয় পূর্ণিমা তপাদারের, এটা 2025। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো লাইভে। জয় ভীম, জয় সংবিধান।